একটা মাছ যে কত বড় বিপদ ডেকে আনতে পারে আপনারা ভাবলেই শিউরে উঠবেন। আজকে এমন একটা সত্যি ঘটনা আপনাদের শোনাবো, যে ঘটনায় একটা বাড়িতে জ্যান্ত মাছ চলে এসেছিল, আর তারপরে কি অবিশ্বাস্যকর ঘটনা সেই বাড়িতে ঘটে গেছিল দিনের পর দিন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কোথা থেকে এই আমার ঘটনা শুনছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই আত্মা ও ঈশ্বর চ্যানেলটাকে, তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ঘটনা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ, যদি আপনাদের সাথে বা আপনাদের পরিচিতদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক হোক, ঐশ্বরিক হোক, আপনারা সেই ঘটনা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। কারণ এমন এমন ঘটনা আছে যে ঘটনা থেকে অন্যরাও কিন্তু শিক্ষা নিতে পারে। তাই প্লিজ সেই ঘটনা অন্যদেরও জানতে সাহায্য করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। হিংসা যে কত বড় খারাপ জিনিস, যারা হিংসা করে তাদের মতো খারাপ তো এই পৃথিবীতে আর কেউ হয় না। কিন্তু যাদের প্রতি হিংসা করে তাদের তো কিছু যায় আসে না শুধুমাত্র হিংসা করলে, কিন্তু সেই হিংসার জন্য তারা যদি হিংস্র হয়ে ওঠে, অর্থাৎ তারা শুধুমাত্র হিংসেই করছে না, হিংসের কারণে তারা একটা বড় ক্ষতি করে দিচ্ছে যাদের হিংসে করে তাদের। আজকের এই ঘটনা যিনি পাঠিয়েছেন তাদের সাথেই কিন্তু এই ঘটনা ঘটেছে। আর যেহেতু সেই কাকিমা লিখে তো বলতে পারবে না, কারণ তিনি মেলে কিভাবে লিখতে হয়, কিভাবে পাঠাতে হয় জানে না, তাই তার মেয়ে সেই বোনকে দিয়ে তিনি তার নিজের কথা জানিয়েছেন। ঘটনাটা ঘটেছে প্রায় ৩-৪ বছর হয়ে গেছে। ওই কাকিমার দুটোই ছেলে মেয়ে। একটা মেয়ে যার বয়স তখন ছিল ২১ বছর, কিন্তু এখন ২৫ বছর হয়েছে। আর ছেলের এখন বর্তমানে ১৯ বছর বয়স, কিন্তু যখন তাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তখন ছেলে মাধ্যমিক দেবে, সামনে মাধ্যমিক পরীক্ষা ছিল, আর তার আগেই এই ঘটনাটা ঘটেছে। তারা কিন্তু একটা সেপারেট জায়গাতেই থাকতো। সেপারেট জায়গা বলতে, আগে যখন কাকিমা সদ্য বিয়ে হয়ে ওই বাড়িতে এসেছে না, তখন শ্বশুর, শাশুড়ি, যা, ভাসুর সবাইকে নিয়ে একসাথে থাকতো একটা বড় বাড়িতে, সেখানে থাকতো। তারপর যখন ছেলেমেয়েরা একটু বড় হয়, একটু পড়াশোনার অসুবিধা হয়, কারণ আরও তো লোকজন সেখানে রয়েছে, ছেলেপেলে রয়েছে, তারপর মেয়ে বড় হচ্ছে, তার জন্য আলাদা ঘরের দরকার, কিন্তু সেখানে একটাই মাত্র ঘর সবার জন্য, কি করে থাকবে তারা? কোনো মতেই সম্ভব নয়। তখন যে ঘটনাটা আজকে পাঠিয়েছে যে বোনটা, তার বাবা আলাদা একটা জায়গা কিনে সেখানে বাড়ি করে এবং মা বাবাকেও সেখানে নিয়ে যায়। তারপরে আস্তে আস্তে মা বাবা দুজনেই বয়স হয়ে গিয়েছিল, তো মারা যায়। ওই যে ঘটনাটা ঘটেছিল তার প্রায় ১-২ বছর আগেই ১ বছর করে করে তাদের বাবা মা মারা গিয়েছিল। একসাথে কাজ করেছে, কিন্তু ওই যে আলাদা হয়ে গিয়েছিল তার আগে থেকে কিন্তু অশান্তি শুরু হয়ে গিয়েছিল। অশান্তি কি নিয়ে? যেহেতু ওই বোনের যে দাদারা বলছি, ওই বোনের যে জেঠু এবং জেঠিমা, ওই জেঠুর কিন্তু দুটোই ছেলে। দুটো ছেলেকে চেয়েছিল হয়তো পড়াশোনা করাতে বা কিছু ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু দুটো ছেলে পুরো বিগড়ে গিয়েছিল, ঠিক মতো তেমন পড়াশোনা করতো না, ওই বন্ধু বান্ধবদের সাথে শুধু ঘুরে বেড়াতো। আর এদিকে এই যে বোনটা ঘটনাটা পাঠিয়েছে না, সেই বোনকে এবং সেই বোনের ভাইকে তার বাবা মা খুব ভালোভাবে পড়াশোনা করাচ্ছিল। আর যেহেতু ওই যে বোনের যে দাদারা, জেঠুর ছেলেরা, ওরা কিন্তু বারবার করে বাড়িতে গান বাজনা বাজাতো, আর এরা পড়াশোনা করলে ডিস্টার্ব হতো। কিন্তু যখন বলতো তখন বাড়িতে অশান্তি বাঁধতো যে তোমার ছেলে মেয়ে সারাদিন পড়াশোনা করবে, তোমাদের ছেলে মেয়েকে তোমরা তো বিদ্যাসাগর বানাবে, মানে এইভাবে কথাবার্তা বলতো, যে যার কারণে, অর্থাৎ তোমার ছেলে মেয়ে পড়াশোনা সারাদিন করছে বলে আমার ছেলেটাকে একটু গান বাজনা বাজাতে পারবে না। অর্থাৎ এই বোনের কথা অনুযায়ী ওই দুটো যে ছেলে খারাপ হচ্ছে তার পেছনে কিন্তু তার মাও জড়িত আছে। মা আগলে রাখছে, মা আরো ইন্ধন দিচ্ছে, সেই কারণে ছেলে দুটো আরো বেশি করে বিগড়ে যাচ্ছে। তো এই যে ওই কাকু আলাদা জায়গায় বাড়ি করলো জায়গা কিনে, এটাও কিন্তু একটা বিশাল বড় কারণ ছিল এই অশান্তির জন্য আর কি। ঠিক আছে, কিন্তু তারপরে তো অনেক বছর কেটে গিয়েছিল,
আর তারপর যখন দাদু ঠাকুমা মারা গেলেন তখন কিন্তু একসাথেই কাজ করা হয়েছিল। আর ওই বাড়িতে গিয়ে, ওই বাড়ি বলতে যেখানে তারা একসঙ্গে থাকতো আর কি, তো সেইখানে গিয়ে কাজটা করা হয়েছিল। সমস্ত কিছু মিটে গেল। তারপরে আস্তে আস্তে মেয়েটাও অনেকটা বড় হয়ে গেছে, অর্থাৎ বোনটাও অনেকটা বড় হয়ে গেছে। গ্রাজুয়েশন তার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে তখন করোনা চলছিল, করোনার একটা পর্যায়ে চলছিল। তখন ঠিক মতো স্কুলে ক্লাস হচ্ছিল না, কলেজটা বন্ধ ছিল, এইভাবে কিন্তু চলছিল। আর তার মাত্র 5 বছর আগে, ওই মোটামুটি 5 বছর, অর্থাৎ বিশেষ করে যখন ওই যে বোনটা মাধ্যমিক দিয়েছিল তারপরে কিন্তু আলাদা হয়েছিল। কারণ মাধ্যমিক পরীক্ষাটা তার ঠিক মতো সে দিতে পারেনি। এত বাড়িতে চেঁচামেচি হচ্ছিল, গান বাজনা, কেউ শুনছিল না। সেই একটা রাগের কারণেই অনেক কষ্টে লোন নিয়ে ওই বোনের বাবা অর্থাৎ কাকু কাকিমা আলাদা হয়ে গিয়েছিল। এইভাবে চলছিল সমস্ত কিছু, খুব ভালো কথা। তারপরে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, গ্রাজুয়েশনটা মোটামুটি করে রিসেন্ট কমপ্লিট করলো। আর তারপর তার ইচ্ছা ছিল যে বিএড করবে, এমএটা আর কি পরে কমপ্লিট করবে। তো সেই মতো বিএডেও ভর্তি হয়ে গিয়েছিল। এই হচ্ছে এই ঘটনার প্রেক্ষাপট। এইভাবেই চলছিল। সেই সময়ে আগস্ট মাস চলছে, ভালোই বর্ষা হয়েছে। আর ওই যে বোনেদের বাড়ি যেখানে না, সেটা একটু নিচুর দিকে। নিচু বলতে কি, একটা গ্রাম, গ্রাম যে খুব গ্রাম আগের মতো তো আর সেরকম নেই যে খুব গ্রাম থাকবে, অনেকটাই ভালো ভালো বাড়িঘর সেখানে হয়ে গেছে। কিন্তু ওই যে বললাম হঠাৎ করে একটা জায়গা কিনে সেখানে চলে গেছে, জায়গার তো দাম আছে, বাড়িঘর করতে হবে সেখানে। তাই ওরা না একটু নিচের দিকে, অর্থাৎ একটু মাঠের দিকে জায়গা কিনেছিল। সেখানে জায়গাটার দামটাও অনেকটা কম, মোটামুটি নিরিবিলি জায়গা, পড়াশোনা করতে সুবিধা হবে। তো সেরকম জায়গায় আর কি বাড়িটা করেছিল। বৃষ্টি ভালোই হয়েছে সেখানে। হওয়ার পরে না একটু বিলের দিকে, মানে ওই যে মাঠ তারপরে কিন্তু বিল শুরু হয়েছে। বিল বলতে বুঝতে পারছেন তো, ওই যে জলাভূমি আর কি, অনেকটা জলাশয় যেখানে অনেক জল টল জমে, ভেরি টাইপের হয়। তো সেইখানে অনেক জল টল হয়। আর যদি একটু বর্ষা বেশি হয় তাহলে জল না ওদের কাছাকাছি চলে আসে। মাটি দিয়ে অনেকটা উঁচু করেছে বাড়ি, কিন্তু তার সত্ত্বেও ওই বনেদের আশেপাশে মাঠে অনেকটা জল জমে যায়। যাতায়াতের তেমন একটা সমস্যা হয় না, কারণ সামনে ইটের রাস্তা রয়েছে। তো এরকম হচ্ছে ওখানকার পরিবেশ। আর তার থেকে বেশি দূরে কিন্তু ওর দাদাদের, মানে ওই যে বোনের জেঠু জেঠিমার বাড়ি, ওটা কিন্তু খুব বেশি দূরে নয়। ওদের বাড়ি হচ্ছে মেইন রোডের দিকে, এদের তো বাড়ি অনেকটা পেছনের দিকে, আর ওই জেঠুর বাড়ি হচ্ছে অনেকটা মেইন রোডের দিকে। তো ঠিক আছে, সমস্ত কিছু ঠিকঠাক চলছে। ছেলের সামনে টেস্ট, মাধ্যমিক পরীক্ষার, ভালোই চলছে সমস্ত কিছু। এর মধ্যে ওই যে বোনের জন্য একটা সম্বন্ধ আসে, খুব ভালো সম্বন্ধ। ছেলে ইনকাম ট্যাক্সে চাকরি করে, আর ওদের ইচ্ছে যে মেয়েকে বিয়ে করলে যেন মেয়ে একটু শিক্ষিত হয় আর পড়াশোনা করাবে। আর সত্যি বলতে বোনটা বলল যে মোটামুটি তাকে একটু দেখতে ভালো, তো সেই কারণে হয়তো কারোর সোর্সে সেখানে এসেছিল, মেয়েটাকে দেখেছে আর খুব পছন্দ হয়ে গেছে। আর তারা বলেও যায়, মেয়েটার দিকে রাজি না হলেও, বোনটা রাজি না হলেও বাবা মা অনেক করে বলে যে একটা ভালো সম্বন্ধ এসেছে, ছেলেটাও দেখতে ভালো, টাকা পয়সা মোটামুটি আছে, টাকা পয়সা থেকে মেইন একটা স্থায়ী চাকরি আছে, তো তুই বিয়ে করে নিলে ভালো থাকবি। তো তখন ওই বোনটা আর না অরাজি হয়নি। ও বলেছে ঠিক আছে, সমস্ত কিছু বিবেচনা করে দেখলো যে না, এখানে গেলে তো আমি পড়াশোনাও করতে পারবো। আর ওর যে শ্বশুর শাশুড়ি হবে তারাও না খুব ভালো, তারাও খুব এসে বলে গেছে যে তোমার কোনো চিন্তা নেই, তুমি যদি এরকম বিয়ে করো তো তোমাকে আমরা পড়াশোনা করাবো, তুমি একদম চিন্তা করো না। আমরাও চাই যে আমাদের যে বৌমা হবে সে যেন স্বাবলম্বী হোক। এত ভালো কথাবার্তা শুনে সবারই খুব ভালো লাগলো। আর এই যে প্রথমবার দেখতে এসেছিল সেখানে কিন্তু জেঠু জেঠিমাকেও ডাকা হয়েছিল। হ্যাঁ, একটা অশান্তি চলছে, কিন্তু এমন না তো যে খুব অশান্তি বেঁধেছে, কেউ কারোর সাথে কথা বলে না, এরকম কিন্তু নয়। কোনো বিপদে আপদে পড়লে এ ওকে ডাকে আর কি। তো যখন মেয়েটাকে দেখতে আসলো তখন তো বলতেই হবে জেঠু জেঠিমাকে। তো সেইভাবে জেঠু জেঠিমাকে খবর দেওয়া হলো, আর বাকি যারা ওর মামারা আছে, মানে বোনের মামারা, ওদেরও খবর দেওয়া হলো। সবাই আসলো, আর সেখানেই কথাবার্তা হলো যে ছেলেকে এমনি সবার পছন্দ হয়েছে, আর তারপরে ছেলের বাড়িতে ওরা দেখতে শুনতে যাবে। ছেলের বাড়ি তো তারপরে গেছিল, জেঠু জেঠিমাও কিন্তু গেছিল। ছেলের বাড়িও দেখে খুব পছন্দ হয়েছে, ছেলের বাড়ির যে ফ্যামিলি সেটাও দেখে খুব পছন্দ হয়েছে। মোট কথা খুব ভালো একটা ফ্যামিলি। ওদের ইচ্ছে ছিল যে অঘ্রাণ মাসের দিকে বিয়ে করবে, ইংলিশে হয়তো নভেম্বর ডিসেম্বর পরে। আর যেহেতু তখন করোনা পুরোপুরি একেবারে চলে যায়নি, আর সব থেকে বড় কথা ভাইয়ের পরীক্ষা, অর্থাৎ ভাইয়ের পরীক্ষা মার্চের দিকে শেষ হয়ে যাবে, তারপরে ফাল্গুন মাসে বিয়ের ডেট ঠিক করা হবে। আর সেইভাবেই ডেট ঠিক করা হলো যে পাকা কথা বলতে আসবে অমুক দিনে,
পাকা কথাটা সেরে রাখবে, আর সেদিন ডেটটাও ঠিকঠাক করে রাখবে। তখনও পর্যন্ত আসেনি, বৃষ্টি কিন্তু অনবরত হয়েই যাচ্ছে। সেইবার যে খুব বেশি বৃষ্টি হয়েছিল তাও কিন্তু নয়, কিন্তু ওই যে বললাম অল্প একটু বৃষ্টি হলেই ওদের ওখানে না জল জমে যায়। ছেলের বাড়ি থেকে পাকা কথা বলতে আসবে এখনো একটা সপ্তাহ বাকি রয়েছে। এমনই একদিন সকালবেলায়, তখন কটা বাজবে, 6:30 7টা বাজে। পাড়ার সবাই তখন অনেকেই ওঠেনি। তো সেই সময়, তার আগে না বৃষ্টি হয়েছে, এটা ঠিক কথা যে বৃষ্টি সবই হয়েছে। তো সকালবেলা উঠে দেখে ওই যে বোন, সেই বোনের মা দেখে যে একটা মাছ কিলবিল করতে করতে ওদের উঠোন দিয়ে নড়ে চড়ে বেড়াচ্ছে। আর মাছটা ছিল অনেকটা বড়, আর সেটা ছিল শোল মাছ। প্রথমে একটু ভয় পেয়েছে, কারণ যখন তখন একটা মাছ আসলে কিন্তু ধরাটাও উচিত না, কারণ কোন মাছ কি বার্তা বহন করে আসছে কিন্তু কেউ জানে না। এটা যদি অন্য সময় হতো তাহলে হয়তো ওরা ভয় পেত, আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই দিন ওই কাকিমা কি মনে করে মাছটাকে না ধরেছিল, আর মাছটাকে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল এবং একটা গামলার মধ্যেও রেখেছিল। কাকিমাকে কাকু বারণ করেছিল যে একটা মাছ ঘুরে বেড়াচ্ছে, কেন নিয়ে এসেছো? বলছে না না, দেখছো না পাশে মাঠ টাট রয়েছে, জল টল হয়েছে, হয়তো সেখান থেকে এসেছে, অত ভুল ভাবার কি আছে, এত বড় একটা মাছ, শোল মাছ তো খুব ভালো খেতে লাগে, ছেড়ে দেবো কেন, এত বড় একটা মাছ ঘরে তুলি, তারপরে রান্না করবো খন। ওদিকে আবার ওই বাড়ির যে কাকু, সে কিন্তু শোল মাছ খায় না। কাকিমা খায়, তার মেয়ে ছেলে সবাই খায়, কিন্তু কাকু খায় না। কাকিমা কি করলো, যেহেতু সকালবেলা পেয়েছে মাছটাকে, তারপর কাকিমা খুব সুন্দর করে মাছটাকে কাটতে বসেছে। ভালো কথা, মাছটা কাটছে, এবং মাছ কাটার সময় কাকিমা সেই মাছের পেটের ভেতর থেকে একটা তাবিজ পেয়েছে। ভাবতে পারছেন, একটা জল জ্যান্ত তাবিজ সেই শোল মাছের পেটের ভেতরে। আচ্ছা একটা কথা বলুন তো, কোনো তাবিজ যদি শোল মাছের পেটের ভেতরে ফেলা হয়, সেই মাছটা কি বাঁচে? কোনো মতেই সম্ভব নয়। কিন্তু সেই মাছটা কি করে বেঁচে গেল, আর একটা তাবিজ সহ শোল মাছ এখানে আসলো কি করে? আর সেই সময় ওই কাকিমা বিরাট বড় ভুল করে ফেলেছে। সেই ভুলের মাসুল হয়তো তাদের অনেক দিন ধরেই দিয়ে যেতে হয়েছে। ওরা না তখনও ভাবছে, বুঝতে পারছেন, তখন ওই কাকিমা কাকু বাড়ির সবাই ভাবছে যে হয়তো বিলের ছিল মাছটা, তাবিজ টাবিজ কে কোথায় ফেলেছে, মাছটা খেয়ে ফেলেছে, হয়তো কষ্ট হচ্ছিল তাই হয়তো এরকম কিলবিল করতে করতে উঠোনে উঠে এসেছে আর এরকম ছটফট করছে, এটাও হতে পারে। এই নিয়ে বাড়ির তর্কাতর্কি বেঁধে গেছে ওই সময়টাই, বুঝতে পারছেন। একজন বলছে না এই মাছ খাওয়া যাবে না কোনো মতে, ওদিকে কাকিমা বলছে না না খাওয়ার কি আছে, হয়তো তাবিজটা পেটের মধ্যে কোনো কারণে ঢুকে গেছে তাই, এতে খাবো না কেন। কিন্তু কাকু, আচ্ছা অনেক জায়গায় দেখবেন আপনারা যে বাড়ির পুরুষ মানুষেরা এইসব বিশ্বাস করে না, কিন্তু মহিলারা তো বিশ্বাস করে। আর এখানে উল্টো হয়েছে, কাকু বারবার করে বলছে যে মাছটাকে এখনই কোথাও ফেলে আসো, কিন্তু কাকিমা বলছে যে মাছটাকে রান্না করবে এবং তারা মিলে খাবে। শেষমেশ বাড়িতে এমন অশান্তি শুরু হয়েছিল একটা খাওয়া নিয়ে, ওরা কিন্তু মাছটা খায়নি, খেতে আর পারেনি, খুব অশান্তি শুরু হয়েছিল। বিশেষ করে কাকুই করেছিল অশান্তি, যে মাছ আমি বাজার থেকে এনে দিচ্ছি, শোল মাছই এনে দেবো, কিন্তু তুমি এই শোল মাছ খাবে না। কাকুই বারবার করে বারণ করছে যে প্রথমত মাছটাকে দেখে আমার ভালো লাগেনি, আর সব থেকে বড় কথা, যে কোনো মাছ উঠোনে উঠে এসলো আর খেয়ে ফেললাম, এটা কিন্তু করতে নেই। আর যেখানে মাছের মধ্যে একটা তাবিজ রয়েছে, আর তাবিজ থাকা সত্ত্বেও মাছটা বেঁচে কি করে আছে, এই মাছ কোনো মতেই খাওয়া যাবে না। শেষমেশ কাকু সেই মাছটাকে নিজে ফেলে আসলো, খেতে দিল না। কাকিমা একটু রাগ রাগ হয়েছে যে এত সুন্দর একটা মাছ কেন ফেলে দেব। উনি বিশ্বাসই করতে পারছে না, কাকিমা ভাবতেই পারছে না যে মাছটা কখনো কোনো খারাপ কিছু করতে পারে মাছটার দ্বারা আর কি। ঠিক আছে, ভালো কথা, মাছটাকে তো ফেলে দিল। কাকু তো কথা দিয়েছিল যে মাছ এনে দেবে, আর শেষমেশ কিন্তু মাছও এনে দিয়েছিল, আর শোল মাছই এনেছিল। বাড়িতে রান্না বান্না হয়েছে, খেয়েছে দিয়েছে। কাকিমার একটু মুড অফ, এমন না কিন্তু যে বোন বলছে যে এমন কিন্তু না যে মাছটা খেতে পারেনি, মাছটার প্রতি লোভ ছিল, এরকম কিন্তু কিছু না। ওই যে বাবার উপরে মা কথা বলে, এভাবে বলছে যে মায়ের উপরে বাবা কথা বলে মাছটাকে ফেলে দিল, একটু রাগ রাগ ছিল ওই কারণে। পরে আবার যখন দুপুরে খেতে বসেছে আবার কিন্তু ঠিকঠাক হয়ে গিয়েছিল সম্পর্কটা, তেমন কোনো সমস্যা ছিল না। কাকিমাও পরে নাকি বলেছে যে ঠিকই বলেছো, যে কোনো একটা মাছ ঘরে চলে আসবে আর সেই মাছটাকে খাবো, এটাও কিন্তু ঠিক না। আর ওই যে তাবিজটা পেয়েছিল না মাছের পেটের ভেতর থেকে,
সেই তাবিজটাও কিন্তু ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে কোথায়? ওরা যেখানে ওই কল পুঁতেছে, কল বলতে না, ওদের বাড়িটা তো একটু গ্রাম্য অঞ্চলে, তো সেখানে আলাদা বাড়ি থাকে, আলাদা ল্যাট্রিন থাকে, বাথরুম থাকে, আলাদাভাবেই থাকে, আর সেখানেই অ্যাটাচ করে কলটা থাকে আর কি, চাপা কল সেটা থাকে। ঘরের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম এসব কিছু নেই। তো সেইখানে কলটা রয়েছে। কলের একটু পরে, যেটা আর কি বোন বললো সেভাবেই কিন্তু বলছি আমি, যে কলের থেকে একটা নর্দমার মতো চলে গেছে। নর্দমা বলতে ওই মাটি কেটে দিয়েছে, তারপর একটা গর্ত মতো, সেই গর্তেই কিন্তু ফেলেছে তাবিজটাকে। আর মাছটা দূরে ফেলে দিয়েছে, যেহেতু গন্ধ আসতে পারে মাছটা পচে গেলে, তো মাছটাকে দূরে ফেলে রেখে এসেছে। এদিকে বাড়িতে সবার মধ্যে তো একটা আনন্দ, ভাই তো সারাক্ষণ পড়াশোনা করছে, কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা 2022 সালে। এদিকে ওই বোনটাও খুব খুশি, কারণ সামনে তার বিয়েই ধরে নাও, আর পাকা কথা বলতে আসবে। একটা সপ্তাহ মতো আর বাকি আছে, সমস্ত কিছুই খুব ভালো চলছে। রাত্রে বেলা হলো, রাত্রে ওরা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমোতে গেছে। ভাই তখনও কিন্তু পড়ছে, ওই যে বললাম সামনে মাধ্যমিক পরীক্ষা, সে তো রাত জেগে পড়াশোনা করছে। আর সত্যি বলতে ওরা দুই ভাই বোন কিন্তু বরাবরই পড়াশোনাতে ভালো, তাই ওদের পড়াশোনার প্রতি একটা আলাদা সিরিয়াসনেস আছে। ওরা বই পড়ে, সারাক্ষণই বই পড়ে। যাই হোক, সেই সময় তো খুব আনন্দ, ফোনে কথা বলছে। রাত হয়েছে, বোনের যে বাবা মা, কাকু কাকিমা শুতে চলে গেছে। বোন নিজের ঘরে বসে তার উডবি হাজবেন্ড যে হবে তার সাথে কথা বলছে ফোনে, আর ভাই তখন বই পড়ছে নিজের ঘরে বসে। এমন সময় ওই বোন বারান্দা থেকে একটা আওয়াজ পায়। আওয়াজটা হলো একটা গোঙানির মতন, গোঙানিও আছে, তার মাঝখানে আবার একটু কাঁদছে। একটা মহিলার কান্নার আওয়াজ, যেন গুনগুন করে বসে বসে না খুব কাঁদছে। আস্তে আস্তে সে কান্নার আওয়াজটা মনে হচ্ছে বাড়ছে, ক্রমশ বাড়ছে। আর সেই সময় ফোনে তখন মেয়েটা না, ওই বোনটা ওই ছেলেটাকে আর কিছু বলেনি, যার সাথে আর কি বিয়ে ঠিক হবে আর কি, পাকা কথা হবে, তাকে আর কিছু বলেনি। শুধু বলেছে যে ফোনটা একটু রাখছি, ঘুম পাচ্ছে। কিন্তু বোনের একটু ভয় ভয় করছে, যেহেতু দেখাশোনা করে বিয়ে হবে আর কি, এখনো হয়নি, সেইভাবে আর নিজের মনের কথা বলতে পারছে না, যেরকম ভয় পাচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে, কি না কি ভাববে। বেশি দিন তো কথাও বলছে না, এই মাত্র 2 থেকে 3 দিন হচ্ছে ফোনে কথা বলছে, সেভাবে কি আর বলা যায়? অন্য কেউ হলে তো হয়তো বলতে পারতো, বা অনেক দিনের সম্পর্ক হলে বলতে পারতো, কিন্তু যেহেতু 2-3 দিনের কথা বলছে, তো মাত্র 2-3 দিনের সম্পর্কই বলা চলে, তো সেইভাবে আর মনের কথা কিছু বলতে পারেনি। ফোনটা রেখে দিয়েছে। ফোনটা রেখে দেওয়ার পরে না ওরকম আওয়াজ পেয়েই যাচ্ছে মেয়েটা, আর ভীষণ পরিমাণে ভয় লাগছে তার। আওয়াজটা কিন্তু নর্মাল কান্নার আওয়াজের মতো নয়, একটা বিভৎস, একটা ভয়ঙ্কর আওয়াজ, যেটা এর আগে ওই বোন কখনো কোনো দিনও শোনেনি। ওর ভীষণ ভয় করছে, দরজা তো খুলতেই পারছে না। আর বোন যেটা বললো যে দিদি বিশ্বাস করো, তখন আমি এটাই ভাবছিলাম যে বাইরে কি কোনো ভূত আছে, ভূত কি এরকম করছে, কারণ ভয় সবার মধ্যেই থাকে। আর বিশেষ করে বোনটা খুবই ভীতু ছিল, কোথাও একটু পাতা পড়লেও ভাবতো যে ওই ভূত ফেলেছে, মানে এটাই ভাবতো আর কি। আর সেখানে এরকম ধরনের বিভৎস একটা আওয়াজ হচ্ছে, আর সেটা বারান্দা থেকেই হচ্ছে, আর ক্রমশ সেটা বাড়ছে, তাহলে বুঝতে পারছেন তার মনের অবস্থাটা কি হতে পারে। দরজা তো লাগানোই আছে ভেতর থেকে, শুধু কানটা একটু পেতেছে যে দেখি তো আওয়াজটা কোথা থেকে আসছে, আর সত্যিকারেরই আমি যেটা ভাবছি সেরকম আওয়াজ কিনা। আর সেই সময় দরজায় পুরো ধাক্কা, প্রায় 3-4 বার করে জোরে জোরে ধাক্কা। বুঝতে পারছেন কি সিচুয়েশন হয়? প্রথমে তো কিন্তু মনের মধ্যে প্রচুর পরিমাণে ভয়, আর সেই ভয় নিয়েই কিন্তু আস্তে আস্তে দরজার কাছে গিয়ে কানটা পেতেছে। ভয় তো প্রচুর করছে, আর সেই সময় যদি দরজায় ধাক্কার আওয়াজ হয়, তাহলে কি অবস্থা হতে পারে সেই মানুষটার। আর দরজায় ধাক্কা দিচ্ছিল কিন্তু তার ভাই। সে বারবার করে বলছে যে দিদি দরজাটা খোলতো, দরজাটা একটু খোল, তুই কি জেগে আছিস? প্রথমে তো ভয় পেয়ে গেছে, কারণ 2বার ধাক্কা দেওয়ার সময় সে কিছু বলেনি। পরের 2বার ধাক্কা দেওয়ার সময় বলেছে যে আমি ভাই বলছি দরজা খোল। তো দরজা খুললো, খোলার পর ওর ভাই না দরজাটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে বলছে যে এ দিদি বলছে কি কোনো আওয়াজ টাওয়াজ পেয়েছিস? ওই ভাই কিন্তু বলছে যে কোনো আওয়াজ টাওয়াজ কি পেয়েছিস? এদিকে বোনও ভাবছে তাই তো, আমি তো আওয়াজ পেয়েছি, তাহলে কি ভাইও আওয়াজ পেয়েছে? বলছে হ্যাঁ পেয়েছি। কিসের আওয়াজ? বলছে হ্যাঁ রে দিদি, আমি তো বই পড়ছিলাম, আর কেমন যেন মনে হচ্ছে যে বারান্দা থেকে কেমন একটা কান্নার আওয়াজ পাচ্ছি। প্রথমে তো ভাবলাম তুই কাঁদছিস, হয়তো বিয়ে করে চলে যাবি সেই জন্য কাঁদছিস। পরে দেখলাম যে কেমন একটা যেন বিভৎস আওয়াজ, বাইরে বেরিয়ে এসে দেখলাম যে কোথাও কিছু নেই।
তারপর মা বাবাকে ডাকবো, ওই রাত্রেবেলা ঘুমিয়ে গেছে, আমি তো জানি তুই নিশ্চয়ই ঘুমাসনি, তুই জেগে আছিস, কারণ বেশি তো রাত হয়নি, তাই তোকে ডাকলাম। তো বলছে হ্যাঁ রে, আমিও আওয়াজটা শুনেছি, কি জানি কোনো বিড়ালও হতে পারে। বিড়ালের কিন্তু ডাকটাও অনেক সময় এরকম হয়, কোনো বিড়াল যদি এইভাবে একটু ডাকে না, বিড়ালও কিন্তু অনেক সময় কাঁদে, তো তাদের কাঁদার আওয়াজ কিন্তু এরকম না, অনেক সময় বিভৎস মনে হয়। রাত্রেবেলা অনেক সময় ডাকে তারা, গভীর রাত্রিতে। তো ওরা না ওটাই ভেবেছে যে হয়তো কোনো বিড়ালের আওয়াজ টাওয়াজ হবে, যেহেতু এখন আর হচ্ছে না, খামোখা আমরা ভয় পাচ্ছিলাম। ওটা বলার পরে ভাইও নিজের ঘরে চলে গেছে, দিদিও বলছে যে আর বই পড়তে হবে না, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বাজতে গেছে, তুই ঘুমিয়ে পড়, আমিও ঘুমিয়ে পড়ি। এটা বলার পরে ভাইও চলে গেছে নিজের রুমে, আর ওই বোনটাও নিজের রুমে তো রয়েছে, তারপর দরজাটা দিয়ে শুতে যাবে, ঘুমাবে, সেটাই ভাবছিল। বিছানায় গেছে, লাইটটা অফ করে শুয়ে পড়েছে। কিন্তু শুয়ে তো পড়েছে, ঘরের লাইট তো অফ। তখনও কিন্তু বোন ঘুমায়নি, কারণ সবেই শুয়েছে, আর ঘুমানোর সাথে সাথে তো অবশ্যই ঘুম আসবে না। আর যেহেতু ওই ঘটনা মাথায় বারবার করে ঘুরছে যে কিসের আওয়াজটা পেলাম, যতই সে ভাবছে যে হতে পারে বিড়াল, তবুও তো ভয় লাগে। আর সেই সময়ে ওই বোনটা স্পষ্ট অনুভব করতে পেরেছে যে পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, আর সে ফিসফিস করে কিছু বলার চেষ্টা করছে। আর ওই বোনটা একটু আর চোখে তাকিয়ে দেখছে ডান দিকেই যে স্পষ্ট কোনো অবয়ব তার পাশে দাঁড়িয়ে রয়েছে। ভয়ের কারণে ফোনটা ধরে ফ্ল্যাশ লাইটও জ্বালানোর সময় পায়নি, ফোনটা জাস্ট একটু প্রেস করেছে, প্রেস করে যেটুকু আলো হয় সেই আলো দিয়ে দেখছে যে সামনে কেউ নেই। তারপরে সেই ফ্ল্যাশ লাইটটা অন করলো, দেখলো ঘরের কোথাও কেউ নেই। কিন্তু সেই বোন স্পষ্ট অনুভব করতে পেরেছে যে পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, আর হালকা করে, ঘর অন্ধকার হলে তো আর পুরো অন্ধকার না, একটু তো হালকা পাতলা ঘরে দেখাও যায় জানলার ফাঁকা দিয়ে। আর সেই ঘরেই অস্পষ্টভাবে একটা অবয়ব সে দেখতে পেয়েছে, কিন্তু এখন লাইট অন করার পরে কোথাও কেউ নেই। তাহলে বোনটা কি দেখতে পেয়েছে, কি এমন সে দেখলো, আর আজকে রাত্রেবেলা কি এমন ঘটনা ঘটছে বাড়িতে? খুব ভয় পেয়েছে সে। ওই বোনটা কি করেছে, ওই বোন না ফোনে কি করেছে, ভগবানের ওই কীর্তন চালিয়ে শুয়ে পড়েছে, আস্তে করে সাউন্ড দিয়ে শুয়ে পড়েছে। আর রাত্রেবেলা তেমন কোনো সমস্যা হয়নি, পুরো একেবারে সকালে ঘুমটা ভেঙেছে। সকালে উঠে মাকেও এরকম জানিয়েছে, আর সব থেকে আগে জানিয়েছে যে ভাই, সে তো ছোট মানুষ, সে তো বলবে যে জানো মা, রাত্রেবেলা এরকম আওয়াজ পাচ্ছিলাম, দিদিও শুনেছে, আমিও শুনেছি। মাও ভয় পেয়ে গেছে, বাবাও ভয় পেয়ে গেছে যে কিসের আওয়াজ বা শুনলি তোরা দুজনে মিলে, আমাদের ডাকিসনি কেন? বলছে না, তোমরা তো ঘুমিয়ে পড়েছিলে তাই ডাকিনি। এদিকে ওরা ভাবছে কিসের আওয়াজ হবে। তখন ওই যে বোনটা সে বলছে যে হতে পারে মা এরকম বিড়াল টিড়াল হবে, এটাই হবে, এর থেকে আর কি বা বেশি হবে, কিন্তু আমার খুব ভয় লেগেছিল। আর জানো তো রাত্রেবেলা এরকম আমি একটা অবয়ব দেখতে পেয়েছি এরকম। বলছে তোরা কি যাতা বলছিস, এখানে এত বছর ধরে আছি, কোথাও কোনোদিনও কোনো সমস্যা হয়নি, আর হঠাৎ করে তোরা অবয়ব দেখবি, এই দেখবি? নিশ্চয়ই রাত্রেবেলা কোনো ভূতের সিনেমা টিনেমা দেখেছিস আর তাই ভেবেছিস। বলছে না, এসব কিছু দেখিনি। কারণ এই কথাটা বলারও কারণ আছে, ওই কাকিমার, ওই বোনটা না ভূতের সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে, ভীষণ, যখনই সময় পায় ভূতের সিনেমা চালিয়ে থাকে আর কি, হলিউড হোক, বলিউড হোক, টলিউড হোক, সবসময় দেখতেই থাকে। আর সেই কারণেই আর কি ওই কাকিমা বলছে যে নিশ্চয়ই সিনেমা দেখছিলি আর ওটাই ভেবেছিস। কিন্তু বোন তো সিনেমা এখন রাত্রে দেখে না, বোন তো তখন কথা বলে তার উডবি হাজবেন্ডের সাথে 2-3 দিন হলো। আগে না সিনেমা দেখতো, রিসেন্ট তো আর দেখে না। আর সিনেমা দেখলেও, ভূতের সিনেমা দেখলে সে কিন্তু কখনো রাত্রে বেলায় দেখে না, দিনের বেলাতেই দেখে। হতেও পারে যেহেতু মাত্র 2-3 দিন হলো রাত্রেবেলা সিনেমা দেখা বন্ধ করেছে, দিনের বেলাতে তো দেখে, তো সেই একটা এফেক্টও হতে পারে। বোন সেটাই ভেবেছে যে মা ঠিক হয়তো বলেছে, এরকমও হতে পারে। তারপরে আর বেশি কিছু ওরা ভাবেনি, যেহেতু মাত্র আর 5 দিন বাকি আছে পাকা কথা বলার। ছেলের পক্ষ থেকে আসবে মেয়ের বাড়িতে, তোড়জোড় শুরু হয়ে গেছে এখন থেকে, ঘর দৌড় পরিষ্কার করা খুব ভালোভাবে, সবাই ব্যস্ত, ভীষণ ব্যস্ত। কিন্তু সব থেকে একটা আশ্চর্যের বিষয় এই যে জেঠিমা কখনো ঘুণাক্ষরেও তাদের বাড়িতে আসে না কোনো দরকার ছাড়া, সেই জেঠিমা সেই দিন ওদের বাড়িতে এসেছিল। এসে জিজ্ঞেস করছে যে ওরা ভালো টালো আছিস তো, কোনো সমস্যা টস্যা নেই তো? তো বলছে হঠাৎ করে আবার কিসের সমস্যা হতে যাবে। তখন উনি বলছে যে না না, সমস্যা বলতে বলছি যে ছেলেপক্ষ তো আসবে, কোথাও কোনো গোছাতে কোনো সমস্যা নেই তো, কোনো দরকার পড়লে কিন্তু বলিস। তো এরাও না আর কোনো সন্দেহ করেনি, কিন্তু প্রথমে একটু অবাক হয়েছিল যে জেঠিমা কোনোদিনও আসেই না আমাদের বাড়িতে, একটু রাগ রাগ আমার প্রতি, মানে বোনের প্রতি রাগ রাগ, একটা মেয়ে হয়ে পড়াশোনা করছে, ভালো ছেলে পাচ্ছে, রাগ রাগ তো অবশ্যই আছে।
কারণ ছেলেরা তো মানুষ হয়নি, সেই একটা হিংসে রাগ। ওরাও কিন্তু বোঝে যে জেঠিমা আমাদের ভালো চায় না, কিন্তু হঠাৎ করে এখানে আসলো তাই একটু সন্দেহ হচ্ছিল। কিন্তু পরে যখন বললো যে না আমি এরকম ছেলে আসবে পাকা কথা বলতে, তাই একটু জানতে আসলাম যে কতদূর কি এগুলো, তখন ভাবলো যে হতেও পারে শুনতে এসেছে, কারণ সত্যিই তো ছেলের বাড়ি পক্ষ থেকে পাকা কথা বলতে আসবে, তাই ওরাও আর কিছু ভাবেনি। জেঠিমাও প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো থেকে সেও চলে গেছে। ঠিক আছে, সমস্ত কিছু ভালোভাবে চলছে। সেদিন রাত্রেবেলা ওরকম ফোনে কথা বলছে, টুকটাক কিন্তু বাইরে না ইদানিং একটু আওয়াজ হয়। আগের দিনও কিন্তু আওয়াজ হয়েছে টুকটাক, অতটা পাত্তা দেয়নি। আর এই দিনও ওরকম আওয়াজ টাওয়াজ হচ্ছে। আর সেই দিনে কিন্তু সত্যি একটু ঝড়টড় উঠেছিল, একটু বৃষ্টি হচ্ছিল, হালকা ঝড়ও মতো উঠেছিল। এর আগেও ঝড়টড় উঠলে না রান্নাঘরের সমস্ত জানলা বন্ধ থাকে, হাওয়া বাতাস ঢুকতে পারে না আর কি। তো সেই সময় শুনতে পেল শোয়ার সাথে সাথেই, তখন কিন্তু ফোনে কথা বলছে অলরেডি, যে রান্নাঘর থেকে টুকটাক পুরো বাসনপত্র পড়তেই তালে আছে। আর সেই সময় বোন ভেবেছিল হয়তো জানলা খোলা রয়েছে রান্নাঘরের, যে কারণে হাওয়া দিচ্ছে আর বাসনপত্র সব পড়ে যাচ্ছে। ওরকম বাইরে বেরিয়ে আসলো লাইটটা জ্বালিয়ে, ফোনের লাইটটা জ্বালিয়ে, তখন দেখলো মাও বেরিয়ে এসেছে, হয়তো মাও আওয়াজ পেয়েছে। তো বলছে মা রান্নাঘরে জানলা দরজা দাওনি? বলছে হ্যাঁ দিয়েছি, তো ভুলও হতে পারে, চল তো দেখি। রান্নাঘরে দরজাটা খুললো, দরজা কিন্তু লাগানো রয়েছে বাইরে থেকে। দরজা খুলে দেখলো যে বাসনপত্র সব নিচে এরকম পড়ে রয়েছে। সিঙ্কেও কিছু বাসনপত্র রাখা ছিল, মানে রাত্রের বাসনপত্র যেগুলো ধোয়া হয়নি, ভেবেছিল সকালে ধোবে, সেই বাসনপত্রগুলো এঁঠো মেঠো চারিদিকে একদম ছড়িয়ে রয়েছে ওই মেঝে, রান্নাঘরের মেঝেতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জানলা পুরো বন্ধ, অর্থাৎ বাইরে তখনও কিন্তু ঝড় হচ্ছে। রান্নাঘরের ভেতরে দরজা বন্ধ করে দেওয়ার পরে একটু কিন্তু হাওয়া বাতাস রান্নাঘরের মধ্যে ঢুকছে না। তাহলে বাসনপত্রগুলো এইভাবে পড়লো কি করে? আর সব থেকে বড় কথা, সিঙ্কে যে বাসনপত্রগুলো রাখা রয়েছে, যদি জানলা থেকে হাওয়া আসেও তাহলে তো পড়ার কথা নয়। কি হচ্ছে ওরা কিন্তু কেউ বুঝতে পারছে না। বাসনপত্রগুলো সব ওরা তুললো, চারিদিকে এঁঠো তো ছড়িয়ে রয়েছে সেগুলোও তুললো, আর ঘরটাকেও রাত্রিবেলা মুছে ফেললো, কারণ ঘরের যা পরিস্থিতি, রান্নাঘরের আর কি যা পরিস্থিতি, ওইভাবে রাখা যাবে না। রান্নাঘরটা ভালো করে মুছে আবার সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে দুজনে মিলেই, মা আর মেয়ে মিলে আবার দরজা জানলা ভালো করে দেখে নিল ঠিকঠাক আছে কিনা, দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে ওরা ঘরে চলে গেল। রাত্রিবেলা ফোনটা রেখে শুয়েছে, ঘুমিয়েই পড়েছিল মেয়েটা। আর আজকেও কিন্তু ওই বোন ফোনে কীর্তন চালিয়ে তারপরে শুয়েছে, ঠাকুরের আর কি নামগান যেটাকে বলে, ওই নামগান চালিয়ে আবার শুয়েছে। কিন্তু মাঝরাত্রিতে বোনের ঘুম ভেঙে যায়। বোনের মনে হচ্ছে হালকা হালকা করে কেউ যেন তার চুলটাকে না টানছে। সবসময় কিন্তু চুলটাকে বিনুনি করে নিচের দিকে যে চুলগুলো থাকে সেটাকে ভালো করে মুচড়িয়ে আবার গার্ডার দিয়ে বেঁধে রাখে, যাতে চুলের যে আগা সেটা যেন ফেটে না যায়, সেই কারণে এইভাবে চুল বেঁধে রাখে সদা সর্বদা। কিন্তু মনে হচ্ছে ওই জায়গাটা থেকে কে যেন চুলটা টান দিচ্ছে, চুলের একটা টানের অনুভব পাচ্ছে সে, মাথাতে আর কি, ব্যথাও লাগছে। আর সেইভাবে ঘুমটা ভেঙে গেছে। ও পুরো স্পষ্ট অনুভব করতে পেরেছে, এটা স্বপ্ন নয় কিন্তু, যে মাথায় কেউ যেন চুলটাকে বারবার করে টানছিল। কিন্তু কিসে টানলো? ও তো ভালোভাবে শুয়ে রয়েছে, হতেও পারে যে ঘুমের মধ্যে কিভাবে কি লেগেছে, কিন্তু তাই বলে সমান এরকম চুল টানবে? এভাবে চুল টানার একটা ব্যথা সে অনুভব করবে, এটা কি করে হলো, কি করে সম্ভব? ও দেখলো যে পাশে যে ফোনটা চালিয়েও রেখেছিল সেই ফোনটা সুইচ অফ হয়ে গেছে। সুইচ অফ, গান তো বাজছেই না, সুইচ অফ হলে কি করে বাজবে? ওনা একটু ভয় পেল, এমনি শিউরে উঠলো আর গায়ের রোমটা পুরো স্ট্রেট হয়ে গেছে। যে কি হলো, ফোনে তো চার্জ ছিল, অনেকটাই চার্জ ছিল, কটা বাজে বুঝতে পারছে না, ফোনটা সুইচ অফ, আর ঘরের মধ্যে কোনো ফোন নেই বা মানে ঘড়ি নেই আর কি, কিসে দেখবে ও কটা বাজে, কিছু বুঝতে পারছে না। ফোনটাকে কি করলো, চার্জে বসিয়ে দিল। যখন চার্জে বসালো না, তখন দেখলো ফোনে নাকি 46% চার্জ। নতুন ফোন, বেশি দিন কেনেনি, মাত্র 1 বছর মতো হয়েছে। আর সেই ফোনটা কি করে সুইচ অফ হয়ে গেল 46% চার্জ থাকা সত্ত্বেও? বুঝতে পারছে না কি যে হচ্ছে ওর সাথে, মানে বুঝতে পারছে না এই 2-3 দিন ধরে যে কি একটা ঘটনা ঘটছে বাড়িতে অনবরত, যেটা সত্যি বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্যকর ঘটনা। কি করবে সে এখন? ফোনটাকে আবার তখন অন করলো, অন করে ভয় তো লাগছে, ঘুমাতে সে পারছে না। ফোনটাকে অন করে আবার হনুমান চালিসা চালানোর পরে মনে হলো যে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঘরটায় যেরকম একটা ভার ভার সে অনুভব করছিল, সেটা যেন মনে হলো যে নিমেষের মধ্যে চলে গেল, কিচ্ছু আর কোনো সমস্যা নেই। হনুমান চালিসা চালিয়ে তারপরে মেয়েটা না পুরো ঘুমিয়ে গেছে। সকাল হলো, সকালে ওঠার পরে
ওর মায়ের আওয়াজ শুনে ও পুরো ভয় পেয়ে গেছে। সকালে তাড়াতাড়ি ওঠেও, ঘুম থেকে উঠেছে। ওঠার পর ওর মা বলছে মনি দেখে যা, ওকে মনে ডাক নাম মনি, মনি বলে ডাকে, তো বলছে মনি একবার দেখে যা রান্নাঘরের কি অবস্থা। তখন 7টাও বাজেনি, ওর বাবা তখনও ঘুমোচ্ছে, আর এদিকে ভাইও তখন ঘুমোচ্ছে, রাত জেগে হয়তো পড়াশোনা করেছিল। ঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে গিয়ে দেখে যে রান্নাঘরের বাসনপত্র আবার ছড়ানো, সমস্ত কিছু বাসনপত্র ছড়ানো। কখন হলো এইসব? ওর মা তো পুরো ভয় পেয়ে গেছে, রান্নাঘরের পরিস্থিতিটা কি হচ্ছে। যেখানে ওরা রাত্রে দুইজনে মিলে সমস্ত বাসনপত্র গুছিয়ে রেখে এসেছিল, সেখানে সকালবেলা উঠে আবার বাসনপত্র যেরকম আগের দিন দেখেছিল রাত্রেবেলায়, পুরো সেম ভাবে রান্নাঘরের মেঝেতে বাসনপত্র পুরো ছড়ানো। কি করে পসিবল? খুব ভয় পেয়ে গেছে। সেই সময় ওই যে কাকিমা তার হাজবেন্ড অর্থাৎ কাকুকে ডাকে যে একটুখানি ওঠো, দেখো এই পরিস্থিতি, রাত্রে যে কি হয়েছিল সেটাও জানিয়েছে। আর তারপরে সকালবেলায় সেম ব্যাপারটা ঘটলো। এটা কি করে হয়? এটাকে বিশ্বাস করা যায়? এটা কি করে পসিবল? আর সকাল থেকেই না বোন একটা কথা বললো, সেদিন সকাল থেকেই আমার মাথাটা কেমন ঝিমঝিম করছিল, মনে হচ্ছিল যে আমি টাল খেয়ে পড়ে যাচ্ছি, শরীরটা খুবই দুর্বল, কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে যে যেরকম মাথার আমার ওজন তার থেকে 3-4 গুণ ওজন আমার মাথায় বেড়ে গেছে, যে মাথাটা হয়তো খুলে পড়েই যাবে, এরকম মাথা যন্ত্রণা করছিল, মাথাটা পুরো ভার হয়েছিল। কি কারণেও কিছুই বুঝতে পারছে না কি জন্য হচ্ছে। আর সেই সময় না অকারণেই মায়ের পরে চিৎকার করে ফেলেছে যে ঠিক মতো বাসনপত্র গুছিয়ে রাখতে পারো না, এরকম কেন হয়েছে, যেটা ওর পুরো স্বভাব বিরুদ্ধ। এইভাবে কোনোদিনও ওই যে বোনটা তার মা বাবার সাথে কথা বলে না। ওই বোনের মা বাবাও পুরো শক খেয়ে গেছে। প্রথমত এমনি টেনশনে আছে যে এরকম কেন হলো, বাসনপত্র আবার এরকম কেন হলো, আর সেইখানে তাদের মেয়ে এইভাবে উচ্চস্বরে কথা বলছে, এটা ভাবা যায়? ওর মা বাবা না পুরো তাকিয়ে রয়েছে নাকি ওর দিকে, মানে অবাক হয়ে গেছে তো যে মেয়ে এইভাবে কথা বলছে। বলছে তুই এইভাবে কথা বলছিস কেন, কি হয়েছে তোর? বলছে জানি না, একটু খিটখিটে মেজাজের হয়ে গেছে। যে ছেলে, ওই যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছিল, হবে বেশি দিন বাকি নেই, দেখতে আসবে, সেই দাদা সকালে ফোন করেছে, আর মানে কোনো কারণই নেই, বিনা কারণে তারপরে রাগ হচ্ছে আর খিটখিটে মেজাজে কথা বলছে। এদিকে বোনের যে মা, সেও ভাবছে যে কি হলো, ওর সাথে তো কোনো ভালোবাসার সম্পর্ক নেই যে এইভাবে কথা বলবে, এখনো কিছুই হয়নি, মাত্র 2-3 দিন হয়েছে কথা বলছে ফোনে, আর সেই মেয়ে এইভাবে কথা বলছে। ফোনটা রাখার পরে তো খুব বকেছে ওই বোনের মা বোনকে যে এইভাবে কেন কথা বলছিস, এইভাবে কি কারণে কথা বলছিস, কিছু কি হয়েছে? বলছে জানি না মা, কিছু হয়নি, তুমি যাও এখান থেকে। মানে বাড়িটা আনন্দে থাকবে কি, এই মাত্র 2 দিনের মধ্যে বাড়িটা পুরো একটা অন্ধকারে ছেয়ে গেছে। সবার মন মেজাজ পুরো সপ্তমে রয়েছে, সবাই রেগে রেগে কথা বলছে, টেনশন তো আছেই, ভীষণ টেনশনে রয়েছে সবাই। রাত্রেবেলা সবাই ঘুমাতেও গেছে। রাত্রেবেলা ওই যে বললাম যে ভাই সবসময় পড়াশোনা করে, তো রাত্রেবেলায় রাত জেগে তখন প্রায় 12:30 মতো বাজে, ওই বোনের যে বাবা মা কাকু কাকিমা ঘুমিয়ে পড়েছে, দরজাটা খোলাই ছিল ভাইয়ের, জাস্ট ভেজানো ছিল। তো সেই সময় ওই ভাই লক্ষ্য করলো, এটা পরে ভাই নাকি ওকে বলেছিল, জ্ঞান ছিল না বোনের কোনো, যে দরজা পুরো খোলা, দরজাটা খুলে বোনের যে ওই মানে বোনটা আর কি ঘরের মধ্যে প্রবেশ করেছে। তারপরে ছেলেটা বলছে যে দিদি কি হয়েছে, তো রাত্রে এসেছিস, কোনো সমস্যা? কোনো কথা বলছে না, কথা না বলে চোখটা গোল গোল করে এসে ওই ভাইয়ের পুরো গলাটা টিপে ধরেছে, এমন ভাবে টিপে ধরেছে যে তাকে মেরেই ফেলবে পুরো। আর ওই বোনের চোখ মুখ পুরো উল্টে গেছে, যে কি একটা বিভৎস পরিস্থিতি। আর নিজেকে বাঁচাতে পাশে একটা জলের বোতল ছিল, যেহেতু রাত জেগে পড়ছে, তো ওই জলের বোতল ধরে মাথায় ঘাই মেরেছে। ওই যে ভাইটা বোনের মাথায় ঘাই মেরেছে, আর সঙ্গে সঙ্গে বোন সেখানে মাটিতে পড়ে গেছে। এদিকে যে ডাকবে মা বাবাকে, ডাকতে পর্যন্ত পাচ্ছে না। প্রথমত অনেকক্ষণ ধরে গলাটা টিপেছিল, সে কথাই পর্যন্ত বলতে পারছে না, মানে কথা বলছে ফ্যাস ফ্যাস করছে তার আওয়াজটা। অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে গিয়ে মায়ের যে ওদের যে কাকু কাকিমার যে ঘরটা, সেখানে এভাবে ধাক্কা দিচ্ছে, কিন্তু কথা বলতে পারছে না। কিন্তু ওর এত গলায় ব্যথা ওই ভাইটার। মা বাবা খুলেছে, ছেলের অবস্থা দেখে তো ওদের হয়ে গেছে, মানে কি পরিস্থিতি ভাবতে পারছেন। ও আঙুল দিয়ে দেখালো যে এরকম ঘরে দেখো দিদি পড়ে রয়েছে, কথা কিন্তু বলেনি। গিয়ে দেখো ওই পরিস্থিতি, ওরা তো সবাই মানে কি হতে পারে, চোখে মুখে জল দিল। আবার জ্ঞান ট্যান ফিরে এসেছে, সমস্ত কিছু ঠিক আছে, ছেলেকে জল টল খাওয়ালো। ও তো বলছে যে এরকম গলাটা টিপে ধরেছে, মানে যেভাবে প্রকাশ করছে বুঝতে পেরেছে যে কি হয়েছে আর কি। মানে সেই রাত্রেবেলায় এমন একটা পরিস্থিতি হলো যে একটা পালঙ্ক, একটা খাটে ওরা 4 জন মিলে ঘুমালো সেই রাত্রেবেলায়। মা তার মেয়েকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, আর বাবা তার ছেলেকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মা বাবার চোখে তো জল,
যে 2-3 দিনের মধ্যে কি পরিস্থিতি হলো আমার বাড়িটার, আর কেন হলো। মেয়ের ওরকম পরিস্থিতি, মেয়ে কোনো কথা বলছে না, জ্ঞান তো ফিরেছে কিন্তু কেমন যেন হয়ে গেছে, সব সময় কথা বলে না, মাঝে মাঝে বা চিৎকার করে ওঠে পাগলের মতো। প্রথম ভেবেছিল কথাগুলো চেপে রাখবে, ঠিক হয়ে যাবে হয়তো পরে, কিন্তু কথা কি আর চেপে থাকে? এই কথাগুলো না আস্তে আস্তে পাড়ার লোক জানাজানি হয়ে গেল, সবাই জানলো, জেঠিমার কানেও পৌঁছলো। আর সে কি জানতো না জানি না, আদেও জানতো কিনা বা আগে থেকেই হয়তো জানতো। সে এসে কান্নাকাটি জুড়ে দিয়েছে যে আহারে কি হলো মেয়েটার, মেয়েটা তো এবার ভালো ঘরে বিয়ে হবে না, যদি জানতে পারে ছেলের বাড়ি পক্ষ থেকে তাহলে কি আর তারা এই মেয়েকে নেবে। ছেলের বাড়িতেও নাকি এই ঘটনা, মানে এই কথা নাকি চলে গেছে। ছেলে এবং ছেলের যে একটা দিদি আছে, যে দিদি মিলে দেখতে এসেছে মেয়েটাকে। ভেবেছিল হয়তো দেখতে পর্যন্ত আসবে না, এই ঘটনা শুনে হয়তো নাই করে দেবে, কারণ যেহেতু দেখে শুনে বিয়ে। কিন্তু অবাক হয়ে গিয়েছিল সবাই যে ওই ছেলে আর ছেলের দিদি মেয়েটাকে দেখতে এসেছিল, এসে দেখে যে মেয়েটা পুরো বিছানায় শুয়ে রয়েছে, অনেকটা রোগা হয়ে গেছে, মানে মাত্র ওই 1-2 দিনের মধ্যে মেয়েটার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারও দেখানো হয়েছিল, কোনো ডাক্তারের কাজ হচ্ছে না, কিচ্ছুতে কাজ হচ্ছে না, মেয়েটা ওইভাবে ওরকম করছে। আর তখন সেই সময় কি একটা ভাবুন যে ভগবানের লীলা কিরকম, ওই ছেলে কি করলো, বাড়ি গিয়ে তার পরের দিন তার মাকে নিয়ে আবার চলে এসেছে। ওই যে ছেলের মা, ছেলেটা কিন্তু খুব আধুনিক ফ্যামিলি থেকে বিলং করে। ছেলের মাও কিন্তু আগে নাকি চাকরি করতো, পরে নাকি চাকরিটা ছেড়ে দিয়েছে কোনো একটা কারণে। বাবা এরকম চাকরি টাকরি করে, চাকরি করে বলতে কি আগে হয়তো আর্মিতে ছিল, তারপরে এখন একটা সরকারি চাকরি করে, কমই মাইনের, কিন্তু উনি বাড়ি বসে থাকতে চায় না, তাই কাজটা করে আর কি। তো খুব সুন্দর একটা আধুনিক ফ্যামিলি, দিদির কিন্তু বিয়ে হয়ে গেছে। তো সেই দিদিকে নিয়ে ওই ছেলেটা তার মাকে নিয়ে এই বাড়িতে পরের দিন এসেছে। এদিকে তো ওই দিদি ওই বোনের যে মা বাবা তারা কিন্তু জানতো যে বিয়ে তো কোনো মতে এখানে হবেই না, মেয়েটাকে আমরা সুস্থ করতে পারবো কিনা জানি না। আর সেখানে সেই ছেলের বাড়ি পক্ষ থেকে যেখানে তারা সরে যাওয়ার কথা, তারা কিন্তু এখানে এসেছে, তার মা সহ আবার 2 দিন করে দেখতে এসেছে। আর যেদিন দ্বিতীয় দিন দেখতে এসেছিল, সেদিন এসে মেয়েকে বলছে যে এখানে কেউ থাকবেন না, আমি ঘরে একা মেয়ের সাথে কথা বলতে চাই। পরে বলছি আসল ঘটনা যে ওই মহিলাটা কে আসলে, তো কথা বলতে চাই এরকম বললো। কথা বলার পরে দরজাটা খুললো, অনেকক্ষণ প্রায় 1/2 ঘন্টা মতো হয়ে গেছে কথা বলছে, ঠিক আছে। তো কথা বলার পরে ওই যে মহিলাটা বাইরে বেরিয়ে আসলো, ওই দাদার ছেলেটার মা আর কি, বাইরে বেরিয়ে আসলো। আসার পরে তিনি বলছেন যে ভেতরে এখন যাবেন না, ও অজ্ঞান হয়ে পড়ে আছে, ও কথা বলতে এখন পারবে না। এদিকে তো খুব ভয় পাচ্ছে জেঠিমা, ওই যে বোনের যে জেঠিমা, উনিও কিন্তু সেখানে আছে, জেঠিমা জেঠু সবাই কিন্তু সেখানে আছে। বলছে কি হয়েছিল মেয়ের, কি অজ্ঞান হয়ে কেন পড়ে আছে, টেনশন করছে ওই বোনের বাবা মা। তখন বলছে যে বোনকে তো ক্ষতি করা হয়েছে, মানে ওই মেয়েটাকে তো ক্ষতি করা হয়েছে, শুধুমাত্র ওই মেয়েটাকে নয়, এই বাড়িতেই ক্ষতি করা আছে। কিছু একটা বাড়িতে প্রবেশ করেছে, যার ফলে ওই বাড়িটা পুরো অভিশপ্ত, এই বাড়িটা পুরো অভিশপ্ত হয়ে গেছে। আর দ্বিতীয়ত হয়তো মেয়েটা সেই সমস্যার সম্মুখীন হয়েছিল, যে কারণে এই মেয়েটাকে বেশি করে জাঁকিয়ে ধরেছে। বলছে কিসে জাঁকিয়ে ধরবে, বলছে কালা জাদু যেটাকে বলে, সেই কালা জাদুতে জাঁকিয়ে ধরেছে ওকে। কেউ একজন যে আপনাদের ভালো চায় না, সেই ক্ষতি করেছে এই বাড়ির। মেয়েটাকে তো সারিয়ে দিলাম, ঠিক হয়ে গেছে মেয়েটা, কিন্তু বাড়ি এখনো অভিশপ্ত রয়েছে, বাড়িতেই কালা জাদুর মানে পুরো গণ্ডিতে রয়েছে। আর এটাকে পুরো ঠিক করতে হবে, নতুবা কিন্তু আপনাদের সবারই বিপদ। এই ঘটনা কিন্তু আবার ঘটতে থাকবে, হতেও পারে মেয়েটাকে আবার এরকম জাঁকিয়ে ধরলো, বা আপনাদেরও ক্ষতি হতে পারে। তখন সমস্ত কথা জানালো যে এরকম এরকম হয়েছিল, বা যেহেতু মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, তো ওই যে ছেলেকে গলা টিপে ধরেছিল বা এরকম এরকম আওয়াজটা ওরা পেয়েছে, আগেও তো আলোচনা হয়েছে, এগুলো না কিছু বলেছিল না আগে, আজ তো দেখে চলে যেত, মানে একদিনই তো এসেছিল ছেলে আর ছেলের দিদি, ওই একটুখানি বলেছিল যে অসুস্থ, এরকম মাথা ঘুরে পড়ে গেছে, তেমন কিছু হয়নি। ছেলেটা হয়তো বুঝতে পেরেছিল, কারণ সে তো রাত্রেবেলা কথা বলতো, আর সেও তো বুঝতো যে মেয়েটা হয়তো ভয় পাচ্ছে, যে কারণে ফোনটা রেখে দিয়েছে, তাই তার পরের দিন তার মাকে নিয়ে এসেছে। আর সেই দিন যখন ওই ছেলেটার মা এইসব ধরনের কথাগুলো বলছিল না, তখন আর কি সমস্ত ঘটনা জানালো। আর তখন বলল যে হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো কিছু এই বাড়িতে প্রবেশ করেছে। আর এই সব বলার পরেই ওই বোনের যে বাবা, অর্থাৎ ওই কাকু, একটা কথা তুলল যে একদম ঠিক বলেছেন দিদি, মাছ এসেছিল তো, মাছ তোমার মনে আছে? ওনার স্ত্রীকে বলছে তোমার মনে আছে যে মাছটা এসেছিল, মাছের মধ্যে তাবিজ দেখতে পেয়েছিলে, এই ব্যাপার সমস্ত ঘটনা খুলে বলল। পাড়ার সবাই তো শুনে হতবাক যে এরকম ঘটনা কবে ঘটলো, তোমরা তো কখনো বলনি।
বলছে না বলিনি, ঘটনা তো বেশি গুরুত্বপূর্ণ ছিল না, তাই হয়তো বলিনি, কিন্তু ঘটনা যে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই খারাপ ঘটনা, এটা তো আমরাও বুঝতে পারিনি। এইভাবে আর কি বলছে। জেঠিমা কিন্তু কোনো কথা বলেনি, সে চুপ করে শুধু দেখছে, ঠিক আছে, আর কোনো কথা বলেনি। তখন ওই ছেলের মা বলছে যে দেখুন, আমি বুঝতে পেরেছি ওই মাছের মধ্যেই কেউ ওটাকে, ওই মাছকে কালা জাদু করে ওর মধ্যে তাবিজ ভরে আপনাদের বাড়ি পাঠিয়েছিল, আর আপনাদের ক্ষতি করার জন্য। আপনারা মাছটাকে ঘরে নিয়েছেন, আর যেই কারণে এরকম ঘটনা ঘটেছে। মাছটাকে না ছুলে কিন্তু কোনো সমস্যা হতো না, মাছটা একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে কিন্তু আবার চলে যেত মাছটা, যখন দেখতো যে না কেউ নিচ্ছে না। আর ওর কিন্তু ঘরে ঢোকার অনুমতি নেই, যদি ওকে কেউ আমন্ত্রণ জানিয়ে ঘরে না নিয়ে যায় তাহলে কিন্তু ওর ঘরে ঢোকার অনুমতিই নেই, সে ঢুকতেই পারবে না। আপনারা নিশ্চয়ই ওটাকে ধরেছিলেন, ওটাকে কেটেছিলেন, অনেক কিছুই ঘটে গেছে, আর যে কারণে ও পুরো বাড়িতে জাকিয়ে বসে রয়েছে। আর সত্যি বলতে সেই তাবিজটা কোথায় ফেলেছিলেন? তখন বললো এরকম জায়গায়। তো বলছে খুঁজুন তাবিজটাকে খুঁজে ফেলুন। তারপরে তো সেই দিনই পুরো লেগে গেল, ওই কাকু মাটি টাটি খুঁড়ে, নোংরা তো রয়েছে সেখানে, তাবিজটাকে শেষমেশ পেলো, তারপরে তাবিজটাকে পুড়িয়ে ফেললো। তখন ওই জেঠিমা একটা কথাই শুধু বলেছিল যে কিরকম ঘটনা ঘটে গেল বাড়িতে, সত্যি আপনি আছেন বলে ঠিকঠাক হয়ে গেল, কিন্তু আপনি কে, আপনি সব জানেন কি করে? তখন ওই জেঠিমা বলছে দেখুন, আমরা আধুনিক ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমার বাবা ছিলেন একটা বড় তান্ত্রিক। আমার বাবা আজকে আর বেঁচে নেই, কিন্তু বাবার আমি অনেক কিছুই পেয়েছি, যেগুলো সমস্ত ক্ষেত্রে আমি খাটাই না, চুপচাপই থাকি, কিন্তু কেউ কোনো বিপদে পড়লে আমি কিন্তু এগিয়ে যাই। জেঠিমার কোনো কথা বলেনি, কিচ্ছুই বলেনি জেঠিমা। তখন ওই যে কাকিমা বলবো না কি ওই যে ছেলেটার মা, সে বলল যে এখনো কিন্তু বিপদ মুক্ত হয়নি, বাড়িতে কিন্তু এখনো অভিশাপ লেগে আছে, তো এমন একটা দিন ঠিক করুন যেদিন এসে আমি পুজো টুজো করে যাব, আর কোনো সমস্যা হবে না। তারপরে পুজোও করা হয়েছিল। আর তারপরে ওই যে বোন, সে বোনের নাকি মার্চের দিকে পরীক্ষা ছিল, ফার্স্ট সেমিস্টার ছিল বিএড এর বললো, তারপরে পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে নাকি বিয়েও হয়ে গেছে, আর এখন সে সুখে শান্তিতে ঘর সংসার করছে সেই ফ্যামিলিতেই। সত্যি ফ্যামিলিটা ভালো বলতে হবে, যদি অন্য কোনো ফ্যামিলি হতো না তাহলে বিয়েটা হয়তো সেই দিনই ক্যান্সেল করে দিত। বিয়ে হয়তো ঠিক হয়নি, কিন্তু তবুও তারা কখনো ফোন টোন পর্যন্ত করতো না। এরকম তো অনেক হয় শুনেছি, যে ভালোবাসার অনেক দিনের সম্পর্ক, তবুও কোনো একটা সামান্য সমস্যার জন্য বিয়েটা ক্যান্সেল করে দেয়। আর এখানে মাত্র দেখতে এসেছিল তারা, তাহলে সত্যি হয়তো ছেলেটা মেয়েটাকে ভালোবাসতো, আর ফ্যামিলিটা সত্যিই খুব ভালো ছিল, আর তারা ছিল বলেই হয়তো মেয়েটা এত বড় বিপদের থেকে রক্ষা পেয়েছে। জানে না তারা এরকম ঘটনা কারা ঘটিয়েছে। বোন কিন্তু আমাকে প্রত্যক্ষভাবে বলেও নি যে কারা ঘটিয়েছে এরকম ধরনের ঘটনা। হয়তো অনুমান করতে পারে, হয়তো আপনারা অনুমান করতে পারছেন, আমিও পারছি। তো কেন হিংসে কেন করতে হবে? সবাই ভালো থাকুক না। অন্যের খারাপ চেয়ে কখনো কি নিজে ভালো থাকা যায়? সবসময় দেখবেন অন্যের ভালো চাইবে, নিজেরও মানে সদা সর্বদা ভালো হবে। এই হিংসে জিনিসটা কেন আসবে মনের মধ্যে? যাই হোক, এই ছিল ঘটনা। আপনাদের এই শিক্ষণীয় ঘটনাটা কেমন লাগলো? যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের পরিচিতদের সাথেও, তাহলেও কিন্তু ঘটনাটা আমাকে একটু পাঠাতে পারেন। আমার ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি তাহলে, আবার আসবো এরকম কোনো সত্যি ঘটনা নিয়ে।